এনটিআরসির নিবন্ধিত নির্বাচিত শিক্ষক ফোরামের পক্ষ থেকে সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। সেই সাথে আমরা আজকের লাইভে আসার মূল কারণ হলো 15 তারিখের কর্মসূচি, অর্থাৎ 15 তারিখ রবিবার সকাল 10টায় আমাদের যে কর্মসূচি আছে, সেই কর্মসূচিতে কারা কারা উপস্থিত হবে, কোন দাবিতে উপস্থিত হবে, এই বিষয়গুলোকে সবার কাছে পরিষ্কার করার জন্য আজকে লাইভে আসা। প্রথমত বলবো, যারা বিশেষ গণবিজ্ঞপ্তি চান তারাই একমাত্র উপস্থিত হবেন 15 তারিখের কর্মসূচিতে। কারা কারা উপস্থিত হবেন এই বিষয়ে আসলে আমি আপনাদের সঠিকভাবে বলতে পারবো না। একটা কথার মধ্যে আপনাদের দাবিটাও বোঝা যাচ্ছে, এবং যারা সেটা চায়, বিশেষ গণবিজ্ঞপ্তি যারা চায়, সকল নিয়োগ বঞ্চিত তাদের জন্যই এই বিশেষ গণবিজ্ঞপ্তি। এবং আমার মনে হয় যারা নিয়োগ বঞ্চিত আছে তাদের প্রত্যেকেরই এই কর্মসূচিতে অংশগ্রহণ করা উচিত। দ্বিতীয়ত, আমরা কেন 15 তারিখকে বেছে নিলাম, এর ব্যাখ্যাটা আমি আসলে অনেকভাবে বলেছি, পরিষ্কার করে বলছি, এর আগের লাইভেও বলছি, তারপর আজকে আবারও বলছি। ষষ্ঠ গণবিজ্ঞপ্তি 16 তারিখে দিয়ে দেবে, যে কোনো মুহূর্তে। আমি যতদূর জানি সেটা হচ্ছে, অফিসিয়ালি যে কোনো জিনিস পাবলিশ করার আগে ওই কোম্পানির সাথে, মানে আগের থেকেই সমস্ত কিছু অনেক দিন থেকেই পুরো ব্যবস্থা সিস্টেমলি করা হয় এবং একটা সময় রান করানো হয়, মানে প্রচার করা হয়। তো সুতরাং কোনো একটা নির্দিষ্ট মিটিং হবে, আজকে মিটিং হবে আর আজকে এটাকে পাবলিশ হয়ে যাবে, এরকম কিন্তু আসলে হয় না। আপনারা কতটুকু জানেন আমি জানি না, তবে আমি দেখেছি অফিসিয়ালি আমাদের সামনেই কিভাবে টেলিটকের সাথে আলাপ আলোচনা করা হয়, কতদিন থেকে করা হয়, আমি এটা দেখছিলাম। তো যাই হোক, আমি এই বিষয়টাতে যাচ্ছি না। আমার কথা হলো, ষষ্ঠ গণবিজ্ঞপ্তি যেহেতু 16 তারিখে প্রকাশ হবে, সেটা যে কোনো মুহূর্তে হতে পারে, সুতরাং আমাদের যা করা উচিত সেটা 15 তারিখেই করা উচিত। 15 তারিখেই আমাদের মূল টার্গেট। সময় গেলে সাধন হবে না, এটা মাথায় রাখবেন। সুতরাং আপনারা যারা এখনও পর্যন্ত প্রতিবারের ন্যায় ভাবেন যে আমার তো ছোটো একটা চাকরি করি, আমার ঘরের তো সমস্যা, তারপরে এখন তো যেতে পারছি না, তারপরে এবার একটু সমস্যা, পরে যাব, আমি তাদেরকে বলি যে আপনারা আসলে আর এই সময়টা কখনোই আর পাবেন না, সময়ও পাবেন না, সুযোগও আসবে না। সুতরাং ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আগের দিনই হোক আমাদের মূল দাবি দিয়ে যাওয়া এবং সেইটাকে হাসিল করে আসা। আপনি উপস্থিত হবেন, এতটুকু মনোবল নিয়ে আসেন যে যে কোনো কিছু প্রতিকূল পরিবেশের সাথে আপনাকে লড়তে হবে। আদায় করতে গেলে আপনাকে যা কিছু হয়ে যাক না কেন, আপনি মাঠ ছাড়তে পারবেন না। আপনাকে মাঠে থাকতে হবে, লড়াই করতে হবে। এবং ওই 1 জুনে যে মিটিংয়ের সিদ্ধান্ত আন্তঃসচিবরা নিতে পারেনি, তারা মানে নিতে পারেনি না, নেয়নি, ধরে নেন নেয়নি। কারণ এই মিটিং সিদ্ধান্ত এখন যদি 1 জুনে হওয়ার কথা, সেই সিদ্ধান্ত কিন্তু গত বছরে সেপ্টেম্বরে গ্রহণ করা হয়ে গেছিল, গৃহীত হয়ে গেছিল। পূর্বের উপদেষ্টা তাতে সদাই অনুমতি জ্ঞাপন করেছিল, কাগজপত্রে সেটা লেখাও আছে। তাহলে নতুন করে কেন সিদ্ধান্ত নিচ্ছিল? আগের উপদেষ্টা পরিবর্তন হলেন, সচিবরা পরিবর্তন হচ্ছে। তো সচিবরা যারাই পরিবর্তন হচ্ছে, আমার কথা হলো যে পর্যন্ত কাজটা ছিল সেইভাবেই সেটাকে দেওয়া উচিত। যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল সেটাকেই কার্যকর করা উচিত। তাহলে এই নতুন নতুন করে বারবার বাহানা দিয়ে আটকে দেওয়া, এটা তো ঠিক না। তারা সেই কাজগুলোই আমাদের সাথে করে যাচ্ছে। সুতরাং আমাদের যুদ্ধ শুধু আজকালকের না, এটা দীর্ঘ বছরের এবং দীর্ঘ দিনের
এবং এই প্রহসন আর চলতে দেওয়া যায় না। আমাদের যেমন করে হোক আপনারা মিটিংয়ে সিদ্ধান্ত নিতে পারেননি, সেটার দায় আমাদের না, আপনাদের সিদ্ধান্ত নিতে হবে। আপনারা আমাদেরকে এভাবে ঝুলিয়ে রাখতে পারেন না। হয় তাদেরকে বলতে হবে দেবে কি দেবে না, দিলে কবে দেবে, কখন দেবে, সেটা আমাদের জানাতে হবে। এই দেওয়ার পরে তারা চিন্তা করবে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দেওয়ার, তার আগে না। সুতরাং এই দাবিটা আমাদের জানাতে হবে এবং এই দাবির প্রেক্ষিতে লড়তে হবে। প্রয়োজনে মরণপণ যুদ্ধ আমরা করতে রাজি, কিন্তু এবার আমাদের পরিষ্কার করে যে সিদ্ধান্ত আমাদের বিষয় নিতে হবে, এক গণবিজ্ঞপ্তি দিতে হবে এবং আমাদের নিয়োগ নিশ্চিত করতে হবে। আমি আপনাদের অনুরোধ করি এবার কোনো কারণে দ্বিধাদ্বন্দ্বিত হবেন না, ভেদাভেদ দেখবেন না, কোনো রকম হুজুকে গা ভাসাবেন না। কোনো একটা মনে হলো যে আমি এই সবাই চলো এইটা করলাম, যুক্তিতে আসেন। যুক্তি এবং কাজের ধারাবাহিকতা, সর্বোপরি আপডেট যে কাজটা হয়েছে সেই কাজটা পেন্ডিং অবস্থায় আছে। আসুন সেই পেন্ডিং কাজটাকে আমরা এবার যাতে কার্যকর করতে পারে বা পদক্ষেপ নিতে পারে, আমরা সেটার জন্য একটা চাপ প্রয়োগ করি এবং আমাদের দাবির জন্য আমরা অনড় থাকি। আমরা অবশ্যই 15 তারিখে এই মিটিংয়ের সিদ্ধান্ত যারা যেটা নিতে পারেনি সেটার জন্য সেই মিটিংটা বসাতে পারি এবং মিটিংয়ের যে মতামত সিদ্ধান্ত সেটা আমাদের পক্ষে যাতে আসে এবং আমরা যেন বিশেষ গণবিজ্ঞপ্তি পাই এবং আমাদের যারা আছে দীর্ঘ বছর ধরে বঞ্চনার শিকার হয়েছে, পৌষণের শিকার হয়েছে, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছে, ইন্ডেক্সধারীর চাকরিকরণে ফ্রেশ নিবন্ধনধারী বঞ্চিত হয়েছে, আইন পরিবর্তনের ফলে নিয়োগ বঞ্চিত হয়েছে, তারপরে 60,000 জাল সনদের ফলে বৈধ সনদধারীরা নিয়োগ বঞ্চিত হয়েছে, অনৈতিক লেনদেনের জন্য নিয়োগ বঞ্চিত হয়েছে। এই প্রত্যেকটা যে কারণগুলো, সেই কারণগুলোর প্রেক্ষিতে যে নিয়োগ বঞ্চিত হওয়ার তো মূল কারণ, কিন্তু সেটার একটা অবসান হোক, একটা সমাধান হোক, কারণ এটার একটা সমাধান হওয়া উচিত। আর এইভাবে চলতে পারে না, তাদেরকে বুঝতে হবে। আজকে আমরা ভেবেছিলাম যে বৈষম্য বিরোধী সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার হয়তো আগের গত সরকারের মতো আমাদের আচরণ করবে না, অন্তত তারা আমাদেরকে বুঝবে। অথচ দুর্ভাগ্যর বিষয়, আজকে প্রায় 11 মাস হতে যাচ্ছে আমাদের বিষয়টা ঝুলে আছে। এই সরকারের সেই গত সরকারের মতন একই রকম আচরণ করতেছে, একই রকমভাবে আমাদেরকে বারবার সময় ভাবছি, চিন্তা করছি, আলোচনা হচ্ছে, দেখা যাক কি করা যায়, বা ওটা তো আপনাদের অনেক আগের, এটা ছিল, এটা নাই, এরকমভাবে কথাগুলো বলতে 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 11টা মাস পার করে দিচ্ছে। যেখানে আইন মন্ত্রণালয় থেকে আমাদের এতদিন বলেছিল বয়স সংক্রান্ত জটিলতা, বয়সের বাধা আছে, আমরা সেই বয়সের বাধাটা কিন্তু পার করছি, বয়সের বাধা পার করছি। এখন আমাদের আটকে দিচ্ছে সনদের মেয়াদে। সনদের মেয়াদে 1 থেকে 12তমদের আটকানো যাবে না, কারণ 1 থেকে 12তমদের সনদের বিভিন্ন সময় তারা বিভিন্ন রকম আইন প্রণয়ন করছে। তারা একবার 5 বছর করলো, একবার 3 বছর করলো, একবার সনদের মেয়াদ শিথিলযোগ্য করলো, আবার তাদেরকে 3 বছর করলো। এই যে বিভিন্নভাবে তারা আমাদেরকে প্রতারিত করছে। যখন তারা নিয়োগ দেওয়ার ক্ষমতা গ্রহণ করলো, তখন যদি আমাদের নিয়োগটা দিয়ে দিত যে যারা এই পর্যন্ত নিয়োগ বঞ্চিত আছে, বৈধ সনদ আছে, তাদের নিয়োগটা শেষ করি, তার পরবর্তীতে পরীক্ষা নিই, তাহলে কিন্তু এই জটিলতা তৈরি হতো না। কিন্তু তারা সেটা করেনি, তারা নিজেরাই এই জটিলতম কাজগুলো করে গেছে। এবং সবচেয়ে দুঃখের বিষয় যে আমাদের সুযোগ দিচ্ছে মাত্র 2টা গণবিজ্ঞপ্তিতে, এবং 3য় গণবিজ্ঞপ্তিতে তারা আমাদের না দিয়ে যার পেটে ভাত আছে তাকে আবার ভাত খাইয়ে দিচ্ছে,
যাদের চাকরি আছে তাদের আবার পুনরায় সেই একই চাকরিতে তারা সিলেক্ট করছে। এটার মানে এদের কথা বললে অনেকে বলে, আমাদেরকে প্রশাসনের থেকেও বলে, অন্য জায়গায় যে যদি আমরা বলি কোনো এই বিষয় নিয়ে যখন আমরা ব্যাখ্যা করি তখন বলে এনটিএসসির এত জটিল বিষয়, মানে তারা এই কাজগুলো কী করেছে, মানে তারা মানে কারোর মাথাতে আসে না যে তারা যে কার্যক্রমগুলো করেছে কোনো সিস্টেমে আসে না তারা যেটা করছে। সুতরাং এবার সব কিছুর একটা অবসান হওয়া উচিত। তাই আসুন গণবিজ্ঞপ্তি প্রকাশের আগেই আমাদের দাবি আমরা আদায় করে নিই এবং এই দাবি আদায়ের মধ্য দিয়ে আমাদের দীর্ঘদিনের বঞ্চিত হওয়ার বা বঞ্চনার শিকার থেকে আমাদের একটা মুক্তি মিলুক। এবং যদি আপনারা এই সংখ্যাটা উপস্থিতির সংখ্যাটা আসলে বিষয় যেটা আপনি সাধারণ কিছু লোকজন উপস্থিত হলেন, কোনো রকম উপস্থিতির সংখ্যা দিয়ে আপনি এই দাবি আদায় করতে পারবেন না। সংখ্যাটা 1000-এর কাছে হতে হবে, এটা মাথায় রাখবেন। আপনি যদি মনে করেন যে ওরাও ডাকছে এরাও ডাকছে, যাবো কি যাব না চিন্তা করবেন, সব হারাবেন। আপনাকে উপস্থিত হতে হবে। আমরা যাচ্ছি আপডেট একটা বিষয় নিয়ে। 1 জুনের যে মিটিংটা ছিল সেই মিটিংটাকে আবার পুনরায় করানোর জন্য সেই মিটিংয়ের সিদ্ধান্ত আমাদের পক্ষে হতে হবে। সেই মিটিংয়ের সিদ্ধান্ত 2024 সালের সেপ্টেম্বরে যে সিদ্ধান্ত হয়েছিল সেই সিদ্ধান্তটাকে গ্রহণ করতে হবে এবং বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। তারপরে 6ষ্ঠ গণবিজ্ঞপ্তি হবে। তার আগে তারা 6ষ্ঠ গণবিজ্ঞপ্তি দিতে পারবে না। এটা সমাধান করে তারপরে দিতে হবে। আসুন আমরা এই দাবি রেখে লড়ি এবং আমরা অবশ্যই যদি সেই সংখ্যাটা আমরা উপস্থিত হই, এই জনসংখ্যার স্রোতে সমস্ত কিছু দেখবেন যে এই আমলাতান্ত্রিক জটিলতা, এই এনটিএসসির দুর্নীতি, এই এনটিএসসির প্রহসন, সমস্ত কিছুর থেকে আমাদের মুক্তি হবে। শুধুমাত্র উপস্থিতির সংখ্যাটার উপর ডিপেন্ড করতেছে আপনি সফল হবেন কি হবেন না। এবার আপনারা সিদ্ধান্ত নিন 15 তারিখে আসবেন কি আসবেন না। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবেন। আবারও একবার বলি, বিশেষ গণবিজ্ঞপ্তি যারা চান তারাই সেদিন উপস্থিত হবেন, সেটা যারাই চান। ধন্যবাদ সকলকে।